তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর 4th সেমিস্টারে পড়ছো, তার মধ্যে তোমাদের যাদের হিস্ট্রি সিসি পেপার রয়েছে, অর্থাৎ ইতিহাস সিসি পেপার, তো সেই পেপারের সাজেশন নিয়ে আমি এখন আলোচনা করব। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। আর আমার চ্যানেলে 4th সেমিস্টারের যে প্লেলিস্ট রয়েছে সেটা চেক করলে কিন্তু 4th সেমিস্টারে বিভিন্ন ধরনের ভিডিও তোমরা সেখানে পেয়ে যাবে। আর কি কি ভিডিও তোমরা চাইছো সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো দেখতে থাকো সম্পূর্ণ সাজেশনটা। 4th সেমিস্টার কল্যাণী ইউনিভার্সিটি হিস্ট্রি সিসি সাজেশন 2024। নবজাগরণের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ইউরোপীয় নবজাগরণ বিজ্ঞান, চিত্রকলা ও স্থাপত্যকলার ক্ষেত্রে কতটা প্রভাব ফেলেছিল? ইতালির তথা ইউরোপের মানবতাবাদী সাহিত্যের ক্ষেত্রে নবজাগরণের অবদান কতখানি? অথবা রেনেসাঁসের যুগে ইউরোপের সাহিত্য বিকাশ কতটুকু হয়েছিল সে বিষয়ে আলোকপাত করো। বিভিন্ন জায়গায় কিন্তু রেনেসাঁস শব্দটি পাবে, বিভিন্ন জায়গায় নবজাগরণ শব্দটি পাবে। তোমরা নিশ্চয়ই জানো যে এটা একই শব্দ, রেনেসাঁস কথার অর্থই নবজাগরণ। তো নবজাগরণের টপিকটা কিন্তু ভালোভাবে পড়ে যেও। ইউরোপের নবজাগরণের প্রভাব আলোচনা করো। ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের ফলাফল লেখো। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণ ও ফলাফলগুলি লেখো। সামাজিক বৈষম্য নাকি অর্থনৈতিক বৈষম্য? ফরাসি বিপ্লবে কার প্রভাব বেশি এবং কেন বেশি? ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলী ব্যাখ্যা করো। এই সংবিধানে ত্রুটিগুলো কী ছিল? ফরাসি বিপ্লবের রাজনৈতিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। বিপ্লবের সন্তান কাকে বলা হয় এবং কেন বলা হয়? মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কী? এ ব্যবস্থা কতখানি সফল হয়েছিল? মেটানিক পদ্ধতি বলতে কী বোঝায়? ইউরোপের পুনর্গঠনের ক্ষেত্রে কোন কোন নীতির ভিত্তিতে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? তোমরা জানো যে তোমাদের সিসি পেপারে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন আসে। আমি মূলত 10 নম্বরের জন্য এই প্রশ্নগুলো রেখেছি। পাশাপাশি এখান থেকে কিন্তু অনেক প্রশ্নই 5-এর জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা কিন্তু এটাকে 5 এবং 10 উভয় ধরনের প্রশ্নের জন্যই সেইভাবে প্রস্তুতি নিয়ে যেতে পারো। এরপর রয়েছে 14 নম্বরে তৃতীয় নেপোলিয়নের পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করো। ক্রিমিয়ার যুদ্ধের কারণ, গুরুত্ব ও ফলাফল লেখো। কার্ল মার্ক্সের সমাজতন্ত্র ব্যাখ্যা করো, অর্থাৎ যেটাকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র হিসেবেও বলতে পারে, যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র ব্যাখ্যা করো। ইটালিতে মুসোলিনি প্রবর্তিত অভ্যন্তরীণ নীতিগুলো বিশ্লেষণ করো। 1919 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধির শর্তগুলো বিশ্লেষণ করো। মিউনিক চুক্তির গুরুত্ব লেখো। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। এখানে কিন্তু একসঙ্গেও দিতে পারে, আলাদা আলাদাভাবেও দিতে পারে। 5 নম্বরের জন্য প্রথম বিশ্বযুদ্ধের কারণ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ এরমভাবেও আসতে পারে। তৃতীয় বিশ্ব কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিভাবে তৃতীয় বিশ্বের উত্থান হয়েছিল? দেখো, আমি 1-2 প্রশ্নের ক্ষেত্রে অথবা রেখেছি, কিন্তু বিভিন্ন প্রশ্নে কিন্তু এটা হতে পারে যে প্রশ্ন একটু ঘুরিয়ে দেবে। আমি যে ভাষা রেখেছি একই সেই ভাষা দেবে না, কিন্তু বিষয়টা সেটাই থাকবে, একই থাকবে। সুতরাং তোমরা আগে প্রশ্নটা মন দিয়ে পড়বে এবং যে উত্তরটা বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে যাচ্ছ সেটা মন দিয়ে খুঁটিয়ে পড়বে যে এই উত্তরটা কতভাবে ঘুরিয়ে প্রশ্ন করতে পারে। প্রশ্ন মন দিয়ে পড়া কিন্তু খুব জরুরি। পরীক্ষার হলে তাড়াহুড়ো করে অনেকেই ভাবে যে এই প্রশ্ন কমন পেলাম না, ওই প্রশ্ন কমন আসলো না, এবং সেটাকে ছেড়ে দিয়ে চলে আসে, সাপ্লি চলে আসে। তো সাপ্লি যদি না পেতে চাও, অবশ্যই যদি একটা প্রশ্ন পড়ো সেটাও খুব গুরুত্বপূর্ণভাবে মন দিয়ে পড়ো, যাতে সেই প্রশ্নটাকে ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমাকে কোনো উত্তরই ছেড়ে না আসতে হয়। কম বেশি একটু হলেও লিখে এসো, এটুকু তোমাদের কাছে একটা আবেদন। যে প্রশ্ন তোমরা অনেকেই ছেড়ে চলে আসো বুঝতে না পেরে, সেটা করো না। প্রশ্নগুলো মন দিয়ে পড়বে। প্রশ্নের ভাষা হয়তো অন্য থাকে, কিন্তু মোটামুটি উত্তর কিন্তু কাছাকাছি হয়। সুতরাং একটু হলেও লিখে আসবে, কেউ একেবারে পুরোটা ছেড়ে দিয়ে আসবে না। এবং শেষ প্রশ্ন 22 নম্বর, ঠান্ডা লড়াইয়ের কারণগুলি লেখো। এর প্রভাব কতখানি তা বিশ্লেষণ করো। তো দেখো, এই সাজেশান থেকে তোমরা কতটা উপকৃত হও আমাকে জানিও। পড়াশোনা করতে থাকো, শুধু সাজেশানের ভিত্তিতে পড়াশোনা নয়, সম্পূর্ণ সিলেবাস ধরে প্রত্যেকটা টপিক ধরে পড়াশোনা চলতে থাকুক। 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বর সব কিছুর ক্ষেত্রেই কিন্তু সেইভাবে ততটাই গুরুত্ব দিয়ে পড়াশোনা করো তোমরা। সাপ্লি না আসে এটাই সকলেই সেটাই চাও। তো সেই অনুযায়ী কিন্তু মন দিয়ে পড়াশোনা করো। আজকের ভিডিও এ পর্যন্তই।